সোনাবানের পুঁথি আমাদের খুব প্রাচীন একটা পুঁথি, এটা সেখান থেকে আমি 4 লাইনে করে দিচ্ছি। আরে আল্লাহ আল্লাহ বলো ভাই, নবী করো সার, নবীর কালেমা পরে হয়ে যাবে পার। এই আল্লাহ আল্লাহ বলো ভাই যত মুমিনগণ, মোহাম্মদ হানিফার কথা শোনো বিবরণ। এই যে ন্যারেটিভ ভঙ্গিতে যে পাঠ করে, এটা সোনাবানের পুঁথি। কিংবা যদি আমি আমার ইটা করি, এই সময় কোনো একটা রিক্সাওয়ালার কাহিনী কিংবা একটা দুঃখগ্রস্ত একটা মানুষের কাহিনী যদি আমি করি, এরকম আমার লেখায় যদি যাই, আরে শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, প্রেম বিরোহীর কাহিনী করিব বর্ণন। নামটি আমার পান বয়াতি বেশি বিড়ি পান, মাঝে মধ্যে মনে সুখে গাহে আমি গান। আর এমনি ভাবে সুখে দুঃখে কাটো আমার বেলা, আমেনার ছলনাতে ছিল প্রেমের মালা। ব্যবসায়ী আমার মন্দা গেছে গত চৈত্র মাসে, দুহ সমাজ ছিল না কেউ হতভাগার পাশে। এই যে সুরভঙ্গি আর কি, ওটা দীর্ঘ, আমি সমাজ ছিল না কেউ হতভাগার পাশে। এই যে সুরভঙ্গি আর কি, ওটা দীর্ঘ, আমি অল্প একটু শুনলাম। আরও এই যে হিমেল উনি বলতেছিলেন যে বিষয় মানে সুরের যে বিভিন্ন অঞ্চল ভেদে বৈচিত্র্য আছে, কিন্তু তারপরেও সমগোত্র খুব কাছাকাছি সুরটা, খুব বেশি যে পার্থক্য তা না। তা আপনার আরও একটা যে কথা হচ্ছিল যে একটা ভঙ্গি আছে কবিতা বলতো, আমাদের 1 টাকা 2 টাকা বিক্রি হতো আমাদের গ্রাম গায়ে, যে আমার হাতে যে পুঁথি কবিতা, বিভিন্ন গবেষকদের ভিতরে মতভেদ আছে নামকরণের ক্ষেত্রে। কেউ হাটুরি কবিতা বলে, কেউ ভাট কবিতা বলে, পুঁথি কবিতা বলে, কেউ শুধু কবিতা বলে। তা যা হোক, এটাও এক ধরনের পুঁথি ঘরনার কিংবা পুঁথি। আসলে আমাদের কাব্য ধারাটিতে এরকম ছিল, সুরে সুরে পাঠ হতো। কামরুল, আমরা জানবো যে এই কাব্যধারাটি এখন কেন একদম ম্রিয়মাণ হয়ে এসেছে, সেই বিষয়গুলি আপনারা কতটুকু মানে কি কারণ নির্দিষ্ট করতে পেরেছেন সেইটা একটু জানবো একটা বিরতির পরে। দর্শক, আজকের বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কামরুল, একটু জানতে চাইবো যে আপনি তো শহরের বিভিন্ন মানুষের সঙ্গে উপস্থিতিতে পুঁথি পড়ছেন, তাদের রিয়াকশনটা কি, তারা এটা কি কিভাবে নিচ্ছে? না, আমাদের যে সুরভঙ্গি পুঁথির, তো এটাতে আলাদা একটা আবেদন আছে, যা হোক না, কিন্তু এটা সত্য যে মানুষের ভিতর যে সারা আর কি, লোকজ কিংবা এটা তো একদম আমাদের মাটির সুর এর ভিতর নিহিত। তাই এটা আমি দারুণ রকম ফিডব্যাক পাচ্ছি। আসলে মানুষের এই ফিডব্যাকটা, যে মানুষ যে আমাকে সুন্দরভাবে গ্রহণ করছে বিষয়টাকে, এটা আমার ধরনের এক ধরনের প্রেরণা হিসেবে কাজ করে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমার মনে হয় যে এটাকে আমি খুব সিরিয়াসলি নিতে পেরেছি। আর একটা ভালো যোগসূত্র হচ্ছে, আমি নিজেই লেখক, নিজে পুঁথি লিখি সমসাময়িক বিষয় নিয়ে, এবং নিজে একজন পারফর্মিং, আমি পাঠ করে, এই দুটার একটা মেলবন্ধন হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এটা আমার জন্য একটা ভালো একটা আশীর্বাদ হয়ে আসছে আর কি। একটা 4 লাইনের মধ্যে ঢাকা শহর নিয়ে আমাদের এটা পথ কবিতা কিংবা পুঁথি কবিতা, হাটুরি কবিতা, নানা নামে কথিত এক ধরনের পুঁথি, এক ধরনের কাব্য। শোনো জবর খবর, ঢাকা শহর হচ্ছে উন্নয়ন, দৈন্য দশা নগর জীবন করছি বিবরণ। জবর খবর আছে, জবর খবর আছে, নেতা বলছে উন্নয়নে ধনী, বুড়ি গঙ্গা নষ্ট হয়েছে, দুর্গন্ধ তার পানি। ঢাকায় খাল ছিল, ঢাকায় খাল ছিল, নালা ছিল আরো জলাশয়ে, উন্নয়নে ভরাট হলো সারা ঢাকাময়। বারে তাপমাত্রা, বারে তাপমাত্রা, জননেতা অনেক কথা বলে, তিলোত্তমা ঢাকা হবে নির্বাচিত হলে। ঢাকায় যানজট, ঢাকা যানজট, কটমট মেজাজ বিগড়ে যায়, যানজটের দৈত্যের কাছে মানুষ অসহায়। রাস্তায় দামি গাড়ি, রাস্তায় দামি গাড়ি, সারি সারি রঙের ছড়াছড়ি,
দেখতে দারুণ ভালো লাগে কিন্তু গলায় দড়ি কারণ যানজট, কারণ যানজট, ভট ভট গাড়ির বিকট ধ্বনি, সুদি বলে শব্দ দূষণ, কান পেতে শুনি আসে কালো ধোঁয়া, আসে কালো ধোঁয়া, হরেন দিয়া চলছে গাড়ির বহর, ধুলি কনে সেয়ে গেছে মেট্রো ঢাকা শহর, একটু বৃষ্টি ওর, এরকম এরকম মানুষের নাগরিক যাতনা, সংকট, বিভিন্ন অসুবিধা, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, এসবকে অনুষঙ্গ করে আমি পুঁথি লিখি এবং পাঠ করি। তো এই বিষয়টা হয়তো মানুষ তার কথা, এটা আপনারই কথা, হয়তো আপনিও ফিল করছেন যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, ঢাকার একটা অন্যরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আমরা উন্নয়নকে আর কি ভুল ইনফরমেশন দিচ্ছি, চাকচুক্য বিল্ডিং, তলায় তলায় বিল্ডিং হয়ে গেলো এটা না, আমার প্রতিবেশকে সুন্দর করে রেখে, জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রেখে তারপরে হচ্ছে উন্নয়ন। এই বিষয়টাকে আমি মেসেজ, এক ধরনের গল্প, এক ধরনের আত্মনাদ, আমি যেহেতু একজন পরিবেশবাদী, পুঁথির মাধ্যমে কোনো ঘটনা, মানুষের নাগরিক যাতনাকে। কামরুল, এই যে পুঁথি পাঠটা আপনি এমন একটা সময় শুরু করলেন যখন জানেন যে এই পুঁথি পাঠটা প্রায় মনে করেন আউয়াল সাহেবরা যখন এক রকম ছেড়ে দিয়েছে, তখন পুঁথি পাঠটা মানুষ যে গ্রহণ করছে, এইটা একটা বলছেন যে টেক্সটটা, এইটা আমি হিমেলের কাছ থেকে জানতে চাইবো যে টেক্সটের আর উন্নয়ন হয়নি, আর নতুন করে টেক্সট লেখা হচ্ছে না, মানুষ তার সমসাময়িক বিষয়গুলিকে পুঁথিতে পাচ্ছে না, সেইটার প্রভাব কি কোনো কারণে পাঠকের মধ্যে বা দর্শকের মধ্যে পড়েছে মনে করেন? না, এটাকে আমার মনে হয় না কারণ যে পুঁথি লেখা কমে যাওয়া, মানে সেটা ওইটা কারণ না যে নতুন টেক্সট পাওয়া যাচ্ছে না বলে বা নতুন কবি আসছেন না বলে যে পুঁথির ধারাটা লুপ্ত হয়ে যাচ্ছে, সেটি না। কারণ হচ্ছে যে বরং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের জাতীয় যে ঘটনাগুলো, এগুলো পুঁথিতে যে পরিমাণ এসেছে সে পরিমাণ কিন্তু আমাদের মূলধারার কবিতা আসেনি। ইয়াসমিনের সে সময় যে ধর্ষণ এবং তারপরে যে হত্যাকাণ্ড, এটা নিয়ে প্রায় 5-6টি পুঁথি আমি পেয়েছি, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে আমাদের মূলধারার কবিতায় কিন্তু এরকমভাবে আসে। একইভাবে অসংখ্য বিষয় যেগুলো যে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা, এই বিষয় নিয়ে কিন্তু নতুন টেক্সট লেখা হয়েছে। ফুলবাড়িয়া কয়লাখনি উদ্ধারের ব্যাপারে নতুন টেক্সট লেখা হয়েছে। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড, তার যে বিচার, সেই বিচারের রায়ের পরেও কিন্তু টেক্সট লেখা হয়েছে, সেগুলো পাওয়া গিয়েছে। একেবারে কন্টেম্পোরারি ঘটনাগুলো নিয়ে কিন্তু টেক্সট লেখা হয়েছে। কিন্তু এগুলো আসলে কেন ধারাটা বিলুপ্ত হয়ে গেছে, কারণটা যেটা আমি আগেও একটু বলেছিলাম যে আসলে বাংলাদেশ পর্বে এসে আমরা যে পুঁথির বিষয়ের যে বিবর্তনটি লক্ষ্য করি, সেখানে দেখা যাবে যে সাম্প্রতিক বিষয় নিয়ে যা লেখা হচ্ছে, রাজনৈতিক বিষয় নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়েও কিন্তু লেখা হচ্ছে। অনেক পুঁথি আছে যেগুলো হচ্ছে আফগানিস্তানের যুদ্ধের সময় লেখা, ইরাকের যুদ্ধের সময় লেখা। যেমন একটা পুঁথি এখানে আমার কাছে আছে যে আফগানিস্তান ও আমেরিকার যুদ্ধ, জালাল খান ইউসুফের লেখা। তো এটা এই ধরনের অনেকগুলো কবিতা কিন্তু তৈরি হয়েছে। তো যেটি বলতে যাচ্ছিলাম যে আসলে সংকটটি যেটি হয়েছে সেটি হচ্ছে প্রযুক্তির প্রসারণ। এই প্রসারণের ফলে যে এখন ঘটনাগুলো মানুষ তাড়াতাড়ি জেনে যাচ্ছে। আগে যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প হলে তখনকার বিষয় নিয়ে পুঁথি লেখা হতো, মানুষ অত সহজে সংবাদগুলো জানতে পারতো না প্রত্যন্ত অঞ্চলে। এখন টেলিভিশন চলে গেছে, সরাসরি দেখতে পাচ্ছে, ফলে তাদের আগ্রহ কমে গিয়েছে, মানে শ্রোতা পাঠকের, যে এটা তো আমি টেলিভিশনেই দেখতে পাচ্ছি। ফলে এটা নিয়ে যে পুঁথি রচিত হবে এবং সেটি আগের মতো গ্রহণ করবে, সেই পরিস্থিতিটা আর এখন নাই। সেক্ষেত্রে মানে ধরেন প্রতিষ্ঠান যেগুলি আছে বাংলাদেশে, এটা বাংলা একাডেমি হোক, শিল্পকলা একাডেমি হোক, তাদের কি প্যাট্রোনাইজেশনের প্রয়োজন আছে মনে করেন, বা তাদের যথাযথ প্যাট্রোনাইজেশন না থাকার কারণেও এই বিলুপ্তিটা হতে পারে? হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠানের দায়িত্ব, রাষ্ট্রেরও দায়িত্ব। আমাদের ঐতিহ্যবাহী একটি ধারা সেটি চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে এবং আমাদের এই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো তারা যদি দায় এড়াতে চায়, আমি মনে করব এটা অন্যায় হবে। অনেকভাবেই কিন্তু প্যাট্রোনাইজ করা যায়, পৃষ্ঠপোষকতা দেওয়া যায়। যেমন যারা লিখছেন তাদের অর্থনৈতিক দীনতার কারণেই কিন্তু তারা লেখা বন্ধ করে দিয়েছেন, তাদের ওইভাবে তারা এগোতে পারছে না। রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচারিত হয়, এগুলো কিন্তু এই পুঁথির মধ্য দিয়ে প্রচার করা সম্ভব।
কিংবা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব। যারা আসছেন তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে, আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে, নানাভাবেই কিন্তু এই ধারাটিকে আমরা রক্ষা করতে পারি। আচ্ছা, মানে মূল কথা যদি হয় যে এটা মানে দীর্ঘদিন যাবৎ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেট করার ক্ষেত্রে এটা একটা প্রতিষ্ঠিত ধারা, একটা প্রতিষ্ঠিত টুল বলা যায়, সেই টুলটা আমরা আনইউজড রাখতেছি, কোনো ধরনের ব্যবহার হচ্ছে না মানুষের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে। এবং আমরাও দেখি না যে পুঁথির ব্যবহার করে কোনো ধরনের গণযোগাযোগ, আমাদের একটা গণযোগাযোগ অধিদপ্তর আছে, সেখান থেকেও খুব একটা আমরা দেখি না। আমরা রাষ্ট্রীয় যেসব প্রচার যন্ত্র আছে সেখানেও পুঁথির কোনো ব্যবহার দেখি না, এবং বেসরকারি পর্যায়ে তো অবশ্যই এটার কোনো ব্যবহার আমরা দেখি না, বিজ্ঞাপনে দেখি না। ফলে সব কিছু মিলিয়ে মনে হয় যে এই বিষয়টা এখন প্রায় জাদুঘরে এবং মুহাফেজখানার সেই সংরক্ষিত এলাকাটাতেই শুধুমাত্র এখন পাওয়া যাবে। এই যে জায়গা থেকে আসলে বের হয়ে আসার উপায় কি, এবং সত্যিকার অর্থে নতুন যে প্রজন্ম তাদেরকে কোনোভাবে এটা অ্যাট্রাক্ট করার সুযোগ আছে কিনা, এই বিষয়গুলি আমরা একটু বিস্তারিত জানতে চাইবো আপনার কাছ থেকে একটা বিরতি নিয়ে আসার পর। দর্শক, আজকের বাংলাদেশে নিচ্ছি বিরতি, আসছি।